লাস্ট সূত্রটা হয়েছিল পঞ্চমী থেকে। এখন আমরা ওই পঞ্চমীতে আর কিছু নেই, আমরা এখন দেখব ষষ্ঠীর কিছু, ষষ্ঠীতে ষষ্ঠী তৎপুরুষের কিছু সূত্র দেখব। স্যার শুনতে পাচ্ছি না। হ্যাঁ, শোনা যাচ্ছে না আমার কথা? এবার শুনতে পাচ্ছি। বললাম যে পঞ্চমী তৎপুরুষ হয়েছিল, এরপরে আমরা ষষ্ঠী তৎপুরুষের কিছু সূত্র আমরা দেখব। এখন ষষ্ঠী তৎপুরুষ, একটা হয় না, একটা সূত্র হয়নি যাজকা দেবীশ্চ বলে সূত্র হয়নি, যাজকা দেবীশ্চ, এটা আগের দিন হয়নি? ইয়াজকা দেবীশ্চ বলে কোনো সূত্র হয়নি? পর্ণ সৃজিতা হয়েছে ইয়াজকা দেবীশ্চ। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার হয়েছে। ইয়াজকা দেবীশ্চ এরকম কোন সূত্র হওয়ার কথা আমরা মনে হয় করিয়েছি। হ্যাঁ স্যার হয়েছে তো। হুম, শুনতে পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ পেয়েছি, বুঝতে পেরেছি। যে যাজক প্রভৃতি শব্দ যখন ষষ্ঠ্যন্ত পদের সঙ্গে সমাসবদ্ধ হয়, যাজক প্রভৃতি শব্দ যখন ষষ্ঠ্যন্ত পদের সঙ্গে সমাসবদ্ধ হয়, যাজক প্রভৃতি শব্দ যখন ষষ্ঠ্যন্ত পদের সঙ্গে সমাসবদ্ধ হয়, তখন তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে। এবং আমরা দেখেছিলাম যে যাজক, পূজক এরকম কতগুলো ছিল। ইয়াজক, ইয়াজক, পূজক, চারক, পরিচারক, পরিসেচক, স্নাতক, অধ্যাপকः, उत्सादकः, उद्वर्तकः, होत्री, पोत्री, भर्त्री, गणकः, এরকম সব ছিল। ইয়াজকः, পূজকः, পরিচারকः, পরিসেচকः, होत्री, पोत्री, उद्वर्तकः, गणकः, उत्सादकः, अध्यापकः, এরকম সব ছিল। যে যাজক প্রভৃতি শব্দগুলো যখন ষষ্ঠ্যন্ত পদের সঙ্গে সমাসবদ্ধ হয়, তখন তাকে বলে ষষ্ঠী তৎপুরুষ সমাস। একটা সূত্র আছে ননির্ধারণে, ননির্ধারণে। ননির্ধারণে যে সকল পদে পারবে না বা পারে না, মানে যে সকল পদে নির্ধারণে ষষ্ঠী হয়, মানে ষষ্ঠী, ষষ্ঠীর অর্থ অনেকগুলো আছে, ষষ্ঠীর অর্থ অনেক আছে। ষষ্ঠীর অর্থ অনেক আছে, মানে এমনি বলা হয় যে ষষ্ঠীর অর্থ হলো সম্বন্ধ। যেমন ধরো বললাম বৃক্ষস্য শাখা, বৃক্ষস্য শাখা, বৃক্ষ অস,
শাখাসু, বৃক্ষ অস শাখাসু। বৃক্ষ শব্দের অর্থ হচ্ছে কি? বৃক্ষ শব্দের অর্থ কি? বৃক্ষ শব্দের অর্থ ওই মানে গাছ বা শাখা প্রশাখা যুক্ত পাদপ, এটা বৃক্ষ শব্দের অর্থ। বলছে অসের অর্থ কি? অসের অর্থ কি পরে বলছে। শাখা, শাখা এবং সু এই দুটোর অর্থ শাখা, মানে শাখা এবং সু এই দুটোর অর্থ হলো শাখা। ঠিক আছে, মানে দুটো মিলিয়ে শাখা অর্থ। শাখা এবং সু দুটো মিলিয়ে শাখা অর্থ। আর বৃক্ষ শব্দের অর্থ শাখা প্রশাখা যুক্ত পাদপ, এরকম বলা হলো। তাহলে অংশের অর্থ কি? অংশের অর্থ হচ্ছে এই যে শাখাটা, শাখাটা কার শাখা? শাখাটা কার শাখা? বৃক্ষের শাখা। বৃক্ষের শাখা। তার মানে শাখাটা হচ্ছে বৃক্ষ সম্বন্ধীয় শাখা। বৃক্ষ সম্বন্ধীয় শাখা। এখানে এখানে সম্বন্ধ, এখানে অংশের অর্থ সম্বন্ধ। কিন্তু কি রকম সম্বন্ধ? যদি বলা হয় সম্বন্ধ তো অনেক রকম আছে, কি রকম সম্বন্ধ? তখন তোমাকে বলতে হবে যে অবয়ব অবয়বী, অবয়ব অবয়বী অয়বী ভাব সম্বন্ধ। মানে সম্বন্ধটা কিরকম সম্বন্ধ না? অবয়ব অবয়বী ভাব সম্বন্ধ। সম্বন্ধটা হচ্ছে অবয়ব অবয়বী ভাব সম্বন্ধ। ঠিক আছে, অবয়ব অবয়বী ভাব সম্বন্ধ। সম্বন্ধটা কিরকম না? অবয়ব ভাব সম্বন্ধ। ধরো বলা হলো যে ধরো বলা হলো যে সরোবরস্য মৎস্যাহ বা মৎস্যঃ, সরোবরস্য মৎস্যঃ। তাহলে এখানে সরোবর যুক্ত অস, আর এখানে মৎস্য যুক্ত সু হবে, মৎস্য যুক্ত সু। এখন সরোবরের অর্থ জলাশয়, আর মৎস্য এবং সুয়ের অর্থ মৎস্য এবং সু এই দুটোর একসঙ্গে অর্থ হচ্ছে মৎস্য। তাহলে অংশের অর্থ কি? প্রশ্ন হবে অংশের অর্থ কি? অংশের কি অর্থ হবে? অবয়ব অবয়বী সম্বন্ধ। এখানে অংশের অর্থ হবে সম্বন্ধ। এখন কি সম্বন্ধ সেটা পরে ভাবছি। অংশের অর্থ সম্বন্ধ, মানে কি সম্বন্ধ হবে? সুজাতা কি হবে? সুজাতা বিশেষ্য বিশেষণ না না, অবয়ব কি করে হচ্ছে? সুরজিতা কি হবে? হুম
দেখো পুকুরটা হচ্ছে আধার, তাই না? পুকুরটা হলো আধার, আর মৎস্য হচ্ছে আধেয়। পুকুর হলো আধার আর মৎস্যগুলো কি না আধেয়, ঠিক আছে? কারণ যেখানে থাকে সেটা হয় আধার, যা থাকে সেটা হয় আধেয়। তাহলে এদের মধ্যে কি সম্বন্ধ হবে? আধার আধেয় ভাব সম্বন্ধ। তার মানে এই যে অংশটা কোন বিভক্তি? প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী কোনটা? অংশটা ষষ্ঠীর এক বচন। ষষ্ঠী। তাহলে ষষ্ঠীর অর্থ আমরা কি পাচ্ছি? ষষ্ঠী র বা এর বোঝায়। কি র বা এর জলাশয়ের এরকম বোঝাচ্ছে। ষষ্ঠীর অর্থ কি পাচ্ছি আমরা? এই যে দুটো আমরা উদাহরণ দেখলাম, ষষ্ঠীর অর্থ কি পাচ্ছি? সম্বন্ধ। সম্বন্ধ, ঠিক আছে? সম্বন্ধ। নেক্সট 3 নম্বর দেখো। ইকো জনাচি, ইক অস ইয়ন সু। স্যার এটা সন্ধির সূত্র না? হ্যাঁ, দেখো না, দেখাচ্ছি। ইক জন অসু, ঠিক আছে না? কি করে হচ্ছে ইক জন অসু? এই যে ইকহ পদটা আছে, এটা হচ্ছে ষষ্ঠীর একবচন। ইকহ পদটা ষষ্ঠীর একবচন। তা ইক পদের অর্থ কি? ই উ রি রি, এটা হচ্ছে ইক পদের অর্থ। আর জন এবং সু এদের অর্থ হচ্ছে য় ব র ল, এটা হচ্ছে জন পদের অর্থ। এটা হলো জন পদের অর্থ, য় ব র ল, এটা হলো জন পদের অর্থ, ঠিক আছে? তাহলে অংশের অর্থ কি হবে? তাহলে অংশের অর্থ কি হবে? প্রশ্ন এটা, অংশের অর্থ কি হবে? অংশের অর্থ সম্বন্ধ। সম্বন্ধ, তাই তো? দেখো এখানেই হচ্ছে চিন্তার বিষয়, এখানেই বিচারের বিষয়। এই যে জলাশয় বা এই যে সরোবর আর এই যে মৎস্য, এদের মধ্যে কি সম্বন্ধ হবে? আমি যদি অনেক সার্চ করি, আমি একটা সম্বন্ধ পেয়ে যাব, আধার আধেয় ভাব সম্বন্ধ। সরোবর হচ্ছে আধার, মৎস্য হচ্ছে আধেয়। অতএব আমরা সার্চ করতে 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 একটা সম্বন্ধ পেয়ে যাব, আধার আধেয় ভাব সম্বন্ধ। এই জগতে কোটি কোটি সম্বন্ধ আছে, কোটি কোটি সম্বন্ধ, ঠিক আছে? কোটি কোটি সম্বন্ধ, একটা দুটো নেই। তা যদি এই সরোবর এবং মৎস্য এদের মধ্যে কি সম্বন্ধ, এটা যদি আমি খুঁজতে যাই, তাহলে আমি পেয়ে যাবো আধার আধেয় ভাব সম্বন্ধ। আধার আধেয় ভাব সম্বন্ধ, ঠিক আছে? ঠিক আছে। বৃক্ষ এবং শাখা, বৃক্ষ এবং শাখা এই দুটোর মধ্যে আমি যদি সম্বন্ধ খুঁজতে যাই, আমি অন্তত পক্ষে একটা সম্বন্ধ পেয়েই যাব। সেটা কি সম্বন্ধ? সেটা হচ্ছে অবয়ব অবয়বী ভাব সম্বন্ধ। কারণ বৃক্ষ হচ্ছে বৃক্ষ হলো অবয়বী, বৃক্ষ হলো অবয়বী, ঠিক আছে?
বৃক্ষ হলো অবয়বী, শাখা হচ্ছে অবয়ব। এখন তাহলে এদের মধ্যে আমরা একটা সম্বন্ধ পেয়ে যাব, অবয়ব অবয়বী ভাব সম্বন্ধ। কিন্তু এই যে ইক এবং জন, এই যে ইক মানে ইউ রিলি আর জন মানে ইয়বরল, এদের মধ্যে যদি তুমি সম্বন্ধ খুঁজতে যাও, হাজার সম্বন্ধ খুঁজতে যাও, তুমি কোনো সম্বন্ধ পাবে না। যদি কোনো সম্বন্ধ খুঁজতে যাও তাহলে তুমি সম্বন্ধ পাবে না। ঠিক আছে? তাহলে যেখানে সম্বন্ধ পাওয়া যায় সেখানে ষষ্ঠীর অর্থ হবে সম্বন্ধ। যেখানে সম্বন্ধ পাওয়া যায় না সেখানে ষষ্ঠীর অর্থ কি হবে? কি বললাম বোঝা গেল? আমার প্রশ্নটা বোঝা গেল কি বললাম? হ্যাঁ স্যার। যেখানে ষষ্ঠীর অর্থ সম্বন্ধ পাওয়া যায় সেখানে অর্থ সম্বন্ধ হবে, কিন্তু যেখানে কোনো সম্বন্ধ পাওয়া যায় না সেখানে কি অর্থ হবে? একটা সূত্র আছে ষষ্ঠী স্থানে যোগা, তোমরা সবাই পড়েছো ষষ্ঠী স্থানে যোগা। অর্থ হচ্ছে অনির্ধারিত সম্বন্ধ বিশেষা ষষ্ঠী স্থানে যোগা বোধ্যা। যেখানে ষষ্ঠীর অর্থ কোনো সম্বন্ধ পাওয়া যায় না, যেখানে ষষ্ঠীর অর্থ কোনো সম্বন্ধ পাওয়া যায় না সেখানে ষষ্ঠীর অর্থ হচ্ছে স্থান। সেখানে ষষ্ঠীর অর্থ কি ধরব? স্থান। অতএব এই যে অংশ, এই অংশের অর্থ কি হবে? স্থান। তাই এই সূত্রের অর্থ কি? ইকের স্থানে, ইক এর স্থানে জন হবে অচ পরে থাকলে। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ, ইকের স্থানে জন হবে অচ পরে থাকলে। তার মানে আমরা ষষ্ঠীর আরেকটা অর্থ পেলাম। তাহলে ষষ্ঠীর কটা অর্থ পেলাম এখনো পর্যন্ত? তিনটে। দুটো। এই দুটো সরি। একটা সম্বন্ধ আর একটা স্থান। স্থান। দেবেরহম বলা হয় যে কবিদের মধ্যে কালিদাস শ্রেষ্ঠ। কি হবে এটা ইয়ে করলে? কবিসু বা কবি নাম কালিদাসও শ্রেষ্ঠ। কবিষু বা কবি নাম কালিদাসঃ শ্রেষ্ঠ, তাই তো? কবিষু বা কবি নাম কালিদাস শ্রেষ্ঠ। তাহলে এই যে কবি নাম ধরলাম, কবি নাম, কবি যুক্ত আম আর কালিদাস যুক্ত সু। আম এখানে ষষ্ঠী, কবি মানে কবি ধরলাম বা প্রাজ্ঞ, প্রাজ্ঞ জন, কবি মানে প্রাজ্ঞ জন। আম হচ্ছে ষষ্ঠীর অর্থ, আম ষষ্ঠী। আর এখানে কালিদাস, কালিদাস সু, কালিদাস সু এর অর্থ কালিদাস। এখন বক্তব্য, এই যে প্রাজ্ঞজন আর কালিদাস এদের মধ্যে কি কোনো সম্বন্ধ আছে? ভেবে দেখো তো। না, কোনো সম্বন্ধ নেই। আধারাধেয় ভাব, না। জন্মজনক ভাব বা যে অঙ্গাঙ্গী ভাব, অবয়ব অবয়ব কোনো সম্বন্ধ পাওয়া যাবে এখানে? না। এখানে এরকম বলতে পারি যে যে কবি নাম কালিদাসঃ শ্রেষ্ঠ, এর মানে হচ্ছে কবিদের স্থানে
কালিদাস এরকম বলতে পারি? যেমন বলা হলো ইকের স্থানে জন, মানে অসের অর্থ স্থান ধরে। বলা যাচ্ছে না। হ্যাঁ, কি বলছো? এরকম বলা যাবে না মনে হচ্ছে। এরকম বলা যাবে না যে কবিদের স্থানে কালিদাস, এরকম বলা যায়। তাহলে আমের অর্থ কি হবে? এখানে আমের অর্থ হচ্ছে নির্ধারণ। নির্ধারণ। নির্ধারণ মানে কবিদের মধ্যে, এরকম অর্থ। কবিদের মধ্যে এরকম অর্থ, ঠিক আছে? তাহলে কবীনাম কালিদাসঃ শ্রেষ্ঠঃ। তাহলে এই যে এখানে ষষ্ঠীর অর্থ কি পেলাম? এখানে নির্ধারণ। নির্ধারণ। দেখো সূত্রের অর্থ কি লিখেছি, দেখো আমরা যে সকল পদে নির্ধারণে ষষ্ঠী হয় সেই পদগুলি সমাসবদ্ধ হতে পারে না। মানে এটা হচ্ছে সমাসের নিষেধ, মানে সমাস ও নিষেধ বিধায়ক সূত্র। সমাস ও নিষেধ বিধায়ক সূত্র, ঠিক আছে? সমাস ও নিষেধ বিধায়ক সূত্র, ঠিক আছে? তাহলে এই যে কবি নাম, এখানে ষষ্ঠী হয়েছে, কোন অর্থে ষষ্ঠী হয়েছে? নির্ধারণ অর্থে। নির্ধারণের অর্থে। এখন ধরো বলা হলো যে ধরো এরকম বলা হলো যে অক্ষেষু সৌন্ডঃ, এটাকে সমাস করতে পারবো আমি? সপ্তমী তৎপুরুষ না। পড়েছো? হ্যাঁ, সপ্তমী তৎপুরুষ পড়োনি? অক্ষেষু সৌন্ডঃ, অক্ষসৌন্ড পড়েছো? হবে তো এখানে সমাস। অক্ষেষু সৌন্ডঃ, অক্ষসৌন্ডঃ। আচ্ছা, অন্য বলছি, ঠিক আছে? ধরো বলা হলো যে এরকম বলা হলো রাজ্ঞাম পুরুষঃ, কি হবে? মানে রাজাদের পুরুষ। রাজ্ঞাম রাজপুরুষ। পুরুষঃ রাজপুরুষঃ। বলা হলো কবীনাম কালিদাসঃ, কি হবে? এখানেও ষষ্ঠী আছে, রাজ্ঞাম এখানেও ষষ্ঠী আছে, কবীনাম এখানেও ষষ্ঠী আছে। রাজ্ঞাম এখানেও ষষ্ঠীর বহুবচন, কবীনাম এখানেও ষষ্ঠীর বহুবচন। তাহলে রাজ্ঞাম পুরুষঃ রাজপুরুষঃ, কবীনাম কালিদাসঃ, কি হবে? এখানে তো সমাস হবে না। সমাস হবে না। কেন হবে না? নির্ধারণ বোঝাচ্ছে না, ওই জন্য। নির্ধারণের ষষ্ঠ্যন্ত পদ হচ্ছে কবীনাম। অভিনাম। নির্ধারণের ষষ্ঠ্যন্ত পদ হলো কবীনাম, আর সেই জন্য এখানে ওই পদটা সমাসবদ্ধ হতে পারবেই না। তুমি চেষ্টা করলে ওটা সমাসবদ্ধ হতে পারবে না। ধরো বলা হলো যে মানবানাম ব্রাহ্মণঃ শ্রেষ্ঠঃ, কবীনাম কালিদাসঃ অন্যতমঃ, মানবানাম ব্রাহ্মণঃ শ্রেষ্ঠঃ। এখন যদি আমি বলি যে এই যে মানবানাম ব্রাহ্মণঃ, এটাকে সমাসবদ্ধ করব, হবে? না, হবে না। কারণ ওটা সমাসবদ্ধ পদ, নির্ধারণ। নির্ধারণের ষষ্ঠ্যন্ত পদ, তাই এখানে হবে না। দেখো বুঝে গেল?
হুম, এটা একটা গেল। আর হচ্ছে একটা সূত্র আছে, কর্মণি চ। হুম, কর্মণি চ। যদিও এগুলো নির্ধারণ করা কঠিন, ঠিক আছে, কর্মণি চ এইসব সূত্র, তবু বলে রাখছি। কর্মণি চ, কর্মণি চ এর বক্তব্য কি? কর্মণি চ এটা জানার আগে আমাকে আরো দু তিনটে সূত্র জানতে হবে আগে। প্রথম সূত্র হচ্ছে কর্তৃকর্মণোঃ কৃতি। কর্তৃকর্মণোঃ কৃতি, এই সূত্র আগে জানতে হবে। না কি অর্থ কর্তৃকর্মণোঃ কৃতি? কৃৎ প্রত্যয়ের যোগে কর্তায় অথবা কর্মে ষষ্ঠী হবে। কৃৎ প্রত্যয়ের যোগে কর্তায় অথবা কর্মে ষষ্ঠী হবে। কৃৎ প্রত্যয় কার সঙ্গে যুক্ত হয়? ধাতুর সঙ্গে না শব্দের সঙ্গে? ধাতুর সঙ্গে। ধাতুর সঙ্গে। দেখো তোমরা নিজেরা দেখো পারবে, সহজ। তাহলে কি বললাম না, কৃৎ প্রত্যয়ের যোগে কর্তা অথবা কর্মে ষষ্ঠী হবে। ধরো বলা হলো যে দুগ্ধ পান করছে, কি হবে অনুবাদ করলে? দুগ্ধ পান করছে অনুবাদ করলে কি হবে? দুগ্ধ পানম করতি। পান করছে এটাকে এক কথায় বললে কি হবে? পিবতি। তাহলে কি হবে বাক্যটা? দুগ্ধং পিবতি। দুগ্ধম পিবতি, দুগ্ধম পিবতি, ঠিক আছে, এটা একটা গেল। আমি যদি এখানে এখানে কর্ম কোনটা, ক্রিয়া কোনটা, বা কর্তা কোনটা, কর্মকর্তা ক্রিয়া কোনটা? পান করছে ওটা ক্রিয়া, আর আর দুগ্ধটা হচ্ছে কর্ম। কর্ম। দুগ্ধম পিবতি, ঠিক আছে, কর্তা নেই। কর্তা নেই। আচ্ছা ঠিক আছে, আর পরে বাক্য দিচ্ছি যে শিশুটি দুগ্ধ পান করছে, কি হবে? শিশু বিসর্গ দুগ্ধং পিবতি। দুগ্ধম পিবতি। আমি এই যে পিবতি, আমি এটাকে ভেঙে দিচ্ছি, ঠিক আছে, পানম। আচ্ছা, পিবতি ধাতু কি? পা ধাতু। পা ধাতু। পা যুক্ত লিউট। প্রথম পুরুষ একবচন। হ্যাঁ, পিবতি পা যুক্ত লিউট, ঠিক আছে, মানে
লিউট প্রত্যয়, লিউট হচ্ছে একটা কৃত প্রত্যয়। লিউট হলো স্যার কৃত লুটের প্রত্যয়। স্থানে অন হয় না? বলছি লিউট হলো কৃত প্রত্যয়। তাহলে কি হবে, মানে এটা হবে অ্যাকচুয়ালি যে পানম, মানে পা ধাতুর সঙ্গে লিউট করলে হবে পানম, পা ধাতুর সঙ্গে লিউট করলে হবে পানম। ঠিক আছে, তাহলে দেখো এই লিউট প্রত্যয়টা কৃত প্রত্যয়, তাহলে পানম এটা হয়ে গেল কৃদন্ত, পানম এটা হয়ে গেল কি না কৃদন্ত। তাহলে পা যুক্ত লিউট ইজ ইকুয়াল টু পানম, পানম করতি, পিবতি মানে পানম করতি, পিবতি মানে পানম করতি। ঠিক আছে, ঠিক আছে, এটা আমি এখানে দিচ্ছি, তাকে পিবতি মানে পানম করতি। তাহলে এটা কি রকম প্রত্যয়, এটা কি রকম পদ, কৃত প্রত্যয়ান্ত পদ, কৃত প্রত্যয়ান্ত পদ, এটা আমি লিখে দিচ্ছি কৃত প্রত্যয়ান্ত পদের যোগে। তাহলে কৃত প্রত্যয়ান্ত পদ পানম, তাহলে এখানে কি হবে, দুগ্ধমটা কি হবে, ষষ্ঠী হবে। কি হবে, দুগ্ধস্য। দুগ্ধস্য, দুগ্ধস্য পানম করতি। দেখো বোঝা গেল, যখনই একটা কৃত প্রত্যয় যোগ করে দিলাম তখনই ওখানে কি হয়ে গেল, কর্মে ষষ্ঠী হয়ে গেল, এখানে কর্তা নেই, কর্মে ষষ্ঠী হয়ে গেল, তাই তো। ধরো বললাম শিশুটি শুয়ে আছে, কি হবে, শিশুহু শেতে, শিশুহু শেতে, এখানে শেতে ধাতু হচ্ছে সি ধাতু, সি বা সিং ধাতু, সিং শয়নে, সিং ধাতু। আমি যখন সিং ধাতুর সঙ্গে লিউট করব, সিং যুক্ত লিউট কি হবে, শয়ন, শয়নম করতি। তাহলে কোথায় চেঞ্জ হবে, শিশু সপ্তমী ষষ্ঠীর এক বচন হবে। এটা হয়ে গেল শয়নম, তাহলে এটা হয়ে গেল কৃদন্ত পদ, কৃদন্ত পদের যোগে কর্তায় অথবা কর্মে ষষ্ঠী হয়। তাহলে এখানে কোনটা আছে, কর্তা আছে, শিশু শেতে, তাহলে শিশুটা কি হবে, ষষ্ঠীর এক বচন তাহলে কি শিশু হবে, হবে। শিশোহ, ও শিশু শিশোহ সাধু শব্দের মতো। শিশোহ শয়নম। তার মানে কি আমরা যা দেখতে পাচ্ছি যে বাক্যে যখন কৃত প্রত্যয়ান্ত পদ থাকবে সেই কৃত প্রত্যয়ান্ত পদের যোগে কর্তায় অথবা কর্মে ষষ্ঠী হবে। আমরা দুটি উদাহরণ পেলাম, তাই তো, একটা কর্মে ষষ্ঠী পেলাম, একটা কর্তায় ষষ্ঠী পেলাম, হ্যাঁ কিনা, বোঝা গেছে যা বললাম এতক্ষণ। হ্যাঁ স্যার। বলছে দেখো সমস্যা তো আছে, কি সমস্যা, বলছে এখানে তুমি যেখানেই ষষ্ঠী করেছো সেখানে এখানে কেবলমাত্র কর্ম আছে, এখানে কেবলমাত্র কর্তা আছে। বলছে এইখানে শিশুহু দুগ্ধম পিবতি, এখানে আমি যদি এই অংশটাকে পানম করতি করি, পিবতি মানে পানম করতি, তুমি কোথায় ষষ্ঠী করবে, শিশুহু দুগ্ধম, তুমি যে কোনো এক জায়গায় ষষ্ঠী করতে পারবে, কর্তায় অথবা কর্মে, দু জায়গাতে কিন্তু করতে পারবে না। কি বললাম বোঝা গেল, তুমি দু জায়গায় ষষ্ঠী করতে পারবে না, তুমি যে কোনো এক জায়গায় সৃষ্টি করতে পারবে। এটা সূত্র আছে সেই জন্য যে উভয় প্রাপ্ত কর্মণি, উভয় প্রাপ্ত কর্মণি, যে
কর্তৃকর্মণঃ কৃতি এই সূত্রানুসারে যেখানে কর্তা এবং কর্ম এই উভয় স্থলেই ষষ্ঠীর প্রাপ্তি হয় সেখানে কর্মেই ষষ্ঠী হবে, কর্তায় নয়। উভয় প্রাপ্ত মানে যদি উভয় স্থলেই ষষ্ঠী প্রাপ্তি হয় সেখানে কর্মণি, কর্মেতে ষষ্ঠীটা হবে, কর্তায় নয়। দেখো বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে এখানে ষষ্ঠী কোথায় হবে? বাক্যটা বলো কি হবে? বাক্যটা বলো। শিশু শিশু দুগ্ধস্য পিবতি। দুগ্ধস্য পিবতি, দুগ্ধস্য পানম করতি, পানম করতি। শিশু দুগ্ধস্য পানম করতি, শিশু দুগ্ধের পান করছে। ঠিক আছে, তাহলে এখানে উভয় প্রাপ্ত কর্মণি এই সূত্র দিয়ে ষষ্ঠী হয়েছে কোথায়? উভয় প্রাপ্ত কর্মণি, হ্যাঁ বলো। দুগ্ধস্য ওটাতে হয়েছে, দুগ্ধস্য এটাতে হয়েছে, একদম। কর্তাও আছে কর্ম আছে কিন্তু কর্মেই ষষ্ঠী হয়েছে। কর্মে সৃষ্টি হয়েছে। ঠিক এই যে কর্মনিচ আমরা পড়ছিলাম এখন, কর্মনিচ বলছে উভয় প্রাপ্ত কর্মণি এই সূত্র দ্বারা যেখানে যে পদে ষষ্ঠী বিভক্তির বিধান হয় সেই পদটি সমাসবদ্ধ হতে পারবে না। উভয় প্রাপ্ত কর্মণি এই সূত্র দ্বারা যেখানে ষষ্ঠী প্রাপ্তি হয় বা ষষ্ঠীর বিধান হয় সেই পদটি কখনো সমাসবদ্ধ হতে পারবে না। তাহলে ধরো বললাম যে এখানেই বলছি, ধরো বললাম যে দুগ্ধস্য পানম করতি, এটাকে তুমি সমাস করতে পারবে দুগ্ধ পানম করতি। যখন বলবে যে শিশুহু দুগ্ধস্য পানম করতি, এখানে কিন্তু তুমি করতে পারবে না শিশুহু দুগ্ধ পানম করতি, এটা কিন্তু কাটা। দেখো বোঝা গেল হ্যাঁ কিনা? মানে বোঝাতে পারলাম মানে এখনো মানে গেল না, বলো। বুঝতে পেরেছি স্যার। বাকি দুজন সুরজিৎ। স্যার ওই কর্মণকৃতিটা আর একবার বললে ভালো হতো। হুম, হুম, কর্তৃকর্মণ কৃতি। আচ্ছা, ধরো একটা সিম্পল বাক্য বলা হচ্ছে যে ধরো বলছি যে বালকটি পুস্তক ব্যাকরণ পড়ছে, এটার উদাহরণ কি হবে? মানে এটার অনুবাদ কি হবে? বালকটি ব্যাকরণ পড়ছে কি হবে? বালকঃ ব্যাকরণং পঠতি। হুম, বালকঃ ব্যাকরণম পঠতি। আমি জিজ্ঞেস করলাম
যে কৃত প্রত্যয় কোনগুলোকে বলে। কৃত প্রত্যয় কোনগুলোকে বলে? যেগুলো ধাতুর সঙ্গে যুক্ত হয় সেগুলো কৃত প্রত্যয়, তাই তো? যেগুলো ধাতুর সঙ্গে যুক্ত হয় সেগুলো কি? কৃত প্রত্যয়, হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে এই যে পঠতি, এখানে ধাতু কি আছে? পট। পট। তাহলে পট ধাতুর সঙ্গে আমি একটা প্রত্যয় করছি লিউট। তাহলে লিউট প্রত্যয়টা কি প্রত্যয় হলো? কৃত প্রত্যয়। কৃত প্রত্যয়। এই পট ধাতুর সঙ্গে লিউট প্রত্যয় করলে হবে পঠন। পট ধাতুর সঙ্গে লিউট প্রত্যয় করলে হবে পঠন। যেমন ধরো ধরো বলা হলো যে গচ্ছতি, এটার মানে কি? গমনং করতি। যদি বলা হয় যে পশ্যতি, মানে দর্শনং করতি। এইগুলোকে বলা হয় বিবরণ। মানে এই যে গমনং করতি, এটা হলো বিবরণ। কার বিবরণ? গচ্ছতির বিবরণ। গচ্ছতি এর বিবরণ কি? গমনম করতি। পশ্যতি এর বিবরণ কি? দর্শনম করতি। ঠিক আছে? খাদতি এর বিবরণ কি? না ভক্ষণম করতি। এই রকম। তাহলে পঠতি এর মানে কি? পঠতি এর মানে পঠনং করতি। পঠনং করতি। দেখো সুরচিতা, এইটা কৃত প্রত্যয়ন্ত পদ হলো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এটা হলো কৃত প্রত্যয়ন্ত পদ। বলছে কৃত প্রত্যয়ান্ত পদের যোগে, মানে কৃদন্ত। কৃত প্রত্যয়ান্ত মানে কৃদন্ত। কৃত প্রত্যয়ান্ত মানে কৃদন্ত, মানে কৃদন্ত পদের যোগে কর্তায় অথবা কর্মে ষষ্ঠী হবে। কৃত প্রত্যয়ান্ত পদের যোগে কর্তায় অথবা কর্মে ষষ্ঠী হবে। এই বাক্যেতে ধরো আমি বালকটা নেই, বালক পদটা নেই, বা বালকটা আছে, এখানে কর্তা কে কর্মকে? সুরজিতা, বালকঃ ব্যাকরণম পঠতি, কর্তা কে কর্মকে? কর্তা বালকঃ, হুম, আর কর্ম হচ্ছে ব্যাকরণম। ব্যাকরণম হচ্ছে কর্ম। ঠিক আছে, ব্যাকরণম কর্ম। তাহলে ভেবে দেখো, বালকঃ কর্তা ব্যাকরণম কর্ম, আমি এটা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, বালকটা বাদ দিয়ে দিলাম। তাহলে ব্যাকরণম এটা হচ্ছে কর্ম। তাহলে কর্তৃকর্মণঃ কৃতি, এটার অর্থ কি পেয়েছি? কৃদন্ত পদের যোগে হয় কর্তায় অথবা কর্মে ষষ্ঠী হবে। কৃদন্ত পদের যোগে হয় কর্তায় অথবা কর্মে ষষ্ঠী হবে। তাহলে এখানে কৃদন্ত পদ পঠনম পেয়েছি, এখানে কৃদন্ত পদ পঠনম, এটা তাহলে তার যোগে কর্ম কোনটা আছে বা কর্তা কোনটা আছে খোঁজো, সেখানে ষষ্ঠী করব। এখানে কর্তা কর্ম কোনটা আছে? কর্ম আছে, ব্যাকরণম। তাহলে এখানে কি হবে? ব্যাকরণস্য। দেখো বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে ব্যাকরণস্য পঠনম করতি, ব্যাকরণস্য পঠনম করতি। ধরো ধরো কোথাও বললে যে যে শিশুটি দেখছে, কি হবে? শিশুটি দেখছে, কি হবে? শিশোঃ। শিশু পশ্যতি। শিশু পশ্যতি, আমি এমনি শিশু পশ্যতি, আমি পশ্যতিকে আমি করলাম দৃশ যুক্ত লিউট, কি হবে? দর্শনম। দর্শনম। তাহলে দর্শনম করতি। তাহলে সুরজিতা, এখানে বলতো কোথায় ষষ্ঠী হবে? কর্তায়। কর্তা কোনটা? শিশু। তাহলে কি হবে? শিশোঃ। শিশোঃ দর্শনম করতি। শিশোঃ দর্শনম করতি। তাহলে কর্তায় এবং কর্মে ষষ্ঠী বোঝা গেল।
এখন ধরো যে এখানে বললো যে বালক বালকটি ব্যাকরণ পড়ছে, বালকহ ব্যাকরণম পঠতি। এখানে বালক পদটাও আছে, তাহলে বালকহ ব্যাকরণম পঠতি, পঠতি ইজ ইকুয়াল টু পঠনম করতি। তাহলে পঠনম আছে কৃদন্ত পদ, তাহলে কৃদন্ত পদের যোগে হয় কর্তা অথবা কর্মে ষষ্ঠী করতে হবে। তোমার কাছে দুটোই আছে, বালকহ কর্তা আছে, ব্যাকরণম কর্ম আছে, তুমি কোথায় ষষ্ঠী করবে? বালকহ কর্তা, ব্যাকরণম কর্ম দুটোই আছে, তুমি কোথায় ষষ্ঠী করবে? সেই জন্য এলো উভয় প্রাপ্ত কর্মণি। যদি দুটো জায়গাতেই ষষ্ঠী প্রাপ্ত হয় তোমাকে কর্মেতে ষষ্ঠী করতে হবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। আর ওই যে উভয় প্রাপ্ত যে কর্মণি যে পদটা, সেই পদটা সমাসবদ্ধ হতে পারবে না। মানে উভয় প্রাপ্ত কর্মণি এই সূত্র দিয়ে যেখানে ষষ্ঠী বিভক্তি হচ্ছে সেই পদটা সমাসবদ্ধ হতে পারবে না। সেই জন্য দেখো এই যে বলেছি এখানে যে দুগ্ধস্য পানম করতি, এখানে দুগ্ধস্য এই পদে ষষ্ঠী হয়েছে কোন সূত্র দিয়ে? দুগ্ধস্য বলো। কর্তৃকর্মণ কৃত বহুল, তুমি কি একটা বললেন না? ওই এই সূত্র দিয়ে হয়েছে। সুরজিতে বোঝা গেল? পড়না বোঝা গেল? দুগ্ধস্য এখানে ষষ্ঠী হয়েছে কর্তৃকর্মণকৃতি। কেন হয়েছে দেখি, কে বলতে পারে কেন হয়েছে? কেন এখানে উভয় প্রাপ্ত কর্মণি হয়নি? এখানে উভয় প্রাপ্ত কর্মণি কেন হবে না? স্যার বলবো নাকি? বলো। কারণ এখানে কর্তা নেই, এই জন্য। এখানে উভয় নেই, হ্যাঁ, শুধু কর্মই রয়েছে, কর্তা নেই, এই কারণে কেবলমাত্র এখানে কর্ম আছে। শুধু কর্ম। মানে এখানে বক্তব্য হচ্ছে এখানে উভয়ের প্রাপ্তিই নেই ষষ্ঠী। এখানে উভয় মানে এখানে ষষ্ঠী বিভক্তির প্রাপ্তি উভয়েতে নেই, মানে কর্তায় এবং কর্মেতে ষষ্ঠীর প্রাপ্তি নেই, কেবলমাত্র কর্মের উপস্থিতি আছে, তাই কর্মেতেই হয়েছে। সেটা কর্তৃকর্মণঃ কৃতি এই সূত্র দিয়ে হয়ে গেছে। আর শিশুহু দুগ্ধম পিবতি, শিশুহু দুগ্ধম পিবতি এই জায়গায় দেখো কর্তাও আছে কর্মও আছে, সেখানে যদি পানম করতি এটা করে দেওয়া হয় তাহলে কোথায় ষষ্ঠী করবে? তুমি শিশোহ করবে নাকি দুগ্ধস্য করবে? তখন বলছে না, কর্মেতে করতে হবে, কর্মেতে। তাহলে শিশুহু দুগ্ধস্য পানম করতি, দুগ্ধস্য পানম করতি। তাহলে এটা হয়ে গেল এই যে দুগ্ধস্য, এখানে কোন সূত্র দিয়ে ষষ্ঠী? উভয় প্রাপ্ত কর্মণি। উভয় প্রাপ্ত কর্মণি। তাহলে দেখো যদি কর্তৃকর্মণঃ কৃতি এই সূত্র দিয়ে ষষ্ঠী হয়, সেই ষষ্ঠ্যন্ত পদটা সমাসবদ্ধ হতে কিন্তু বাধা নেই। যদি কর্তৃকর্মণঃ কৃতি এই সূত্র দিয়ে যদি কোথাও ষষ্ঠী হয়, সেই ষষ্ঠ্যন্ত পদটা কিন্তু সমাসবদ্ধ হতে বাধা নেই। কিন্তু যেখানে যেখানে উভয় প্রাপ্ত কর্মণি এই সূত্র দিয়ে সমাস হবে, সেই সেই পদটা কিন্তু সমাসবদ্ধ হতে কিন্তু বাধা আছে। কি বললেন স্যার? বুঝতে পারলাম না। বললাম যে কর্তৃকর্মণঃ কৃতি এই সূত্র দিয়ে যেখানে ষষ্ঠী প্রাপ্ত হয়, কর্তৃকর্মণঃ কৃতি এই সূত্র দিয়ে যেখানে ষষ্ঠী প্রাপ্ত হয়, সেই ষষ্ঠ্যন্ত পদটা সমাসবদ্ধ হতে বাধা নেই। মানে অন্য পদের সঙ্গে সমাসবদ্ধ হতে বাধা নেই। কিন্তু 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 উভয়প্রাপ্ত কর্মণি এই সূত্রটা যেখানে, এই সূত্র দিয়ে যেখানে, ঠিক আছে, এই সূত্র দিয়ে যেখানে ষষ্ঠী প্রাপ্ত হবে, উভয়প্রাপ্ত কর্মণি এই সূত্র দ্বারা যে পদে ষষ্ঠী প্রাপ্তি হবে সেই পদটা কিন্তু সমাসবদ্ধ হতে পারবে না।
দেখো বোঝা গেল কি বললাম? হ্যাঁ স্যার। তাই দেখো, দেখো দ্বিতীয়টায়, দ্বিতীয়টায় মানে এখানে এই যে দুগ্ধস্য পানম করতি, এখানে সমাস করেছি দুগ্ধ পানম করতি, সেজন্য পাশে ভুল লিখেছি, কারণ এটা সমাসবদ্ধ হতে পারবে না। আর দুগ্ধস্য পানম করতি, এইটা সমাস করেছি দুগ্ধ পানম করতি, এটা কিন্তু ঠিক আছে। দেখো, বুঝতে পারলে কিনা দেখো, বোঝা গেল? হ্যাঁ স্যার। এগুলো